আলোচনা করছিলাম বিশেষ পদ প্রকরণ নিয়ে আলোচনা করছিলাম। প্রকরণের প্রথম অংশটা আমরা পড়েছি। আজকে আমরা বাকি অংশটা সম্পর্কে একটু আলোকপাত করব। তার আগে আপনারা আমাকে একটু জানান যে আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা পদ প্রকরণ করছিলাম সর্বশেষ। পদ প্রকরণ খুবই সহজ একটা ব্যাপার। সাধারণভাবে আমরা বাক্যে যা কিছু বসাই সবগুলাই পদ, পাশাপাশি বাক্যের বাইরে যদি থাকে তাহলে সেখানে যদি আমরা বিরক্তি দেখতে পাই সেটাকে আমরা পদ বলবো। পদটাকে মূলত আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ক্রিয়াপদ এবং নামপদ। এবং নামপদটাকে পরবর্তীতে আমরা চারটা অংশে বিভক্ত করে দেখিয়েছি। একটা হচ্ছে বিশেষ্য, একটা হচ্ছে বিশেষণ, একটা হচ্ছে সর্বনাম, আর একটা হচ্ছে অপদ। তো গত ক্লাসে আমরা বিশেষ্য এবং বিশেষণ এই দুইটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করেছি। আজকে আমরা একটু সামনের দিকে অগ্রসর হব। ওকে, আজকে প্রথমে আমরা সর্বনাম সম্পর্কে একটু আলোচনা করে ফেলি। সর্বনাম, সর্বনামের নামটা শুনলে তো কেমন হয়? সর্বনাম সবকিছুর নাম। সবকিছুর নাম, হ্যাঁ, সর্বনাম মানে সবকিছুরই নাম, তবে সরাসরি নাম না। সবকিছুর পরিবর্তে যেটা বসে, সবকিছুর নামের পরিবর্তে যেটা বসে, সবকিছুর নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে সর্বনাম। ইংলিশে যেটাকে আমরা প্রণয়ন বলি। সাধারণভাবে আমরা বিশেষ্য বা কোনো নামের পরিবর্তে, এক কথায় কোনো কিছুর পরিবর্তে, কোনো কিছুর পরিবর্তে যেটা বসে, কোনো কিছুর পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে সর্বনাম। কোনো কিছুর পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে সর্বনাম। কোনো কিছুর পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে সর্বনাম। তো সাধারণভাবে পরিবর্তন কিভাবে হয়? আমরা প্রথমত কোনো একটা বিষয় সম্পর্কে বলি, পরবর্তী বাক্যে গিয়ে দেখা যায় আমরা সেই বিষয়টা না বলে আমরা ওই বিষয়টার পরিবর্তে কোনো শব্দ নিয়ে আসছি। যেমন ঢাকা অনেক সুন্দর শহর। অবভিয়াসলি ঢাকা অনেক সুন্দর শহর, কিন্তু সেখানে ভালো মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু সেখানে ভালো মানুষ খুবই কম। খেয়াল করেন তো, সেখানে ভালো মানুষ খুবই কম এই বাক্যে আমরা প্রথম বাক্যের কোনো কিছুর পরিবর্তে কিছু বসিয়েছি কিনা? জি স্যার, ঢাকার পরিবর্তে সেখানে। প্রথমে আমরা ঢাকা অনেক সুন্দর শহর বলেছি, পরে ঢাকার পরিবর্তে বলেছি সেখানে। এই যে ঢাকার পরিবর্তে সেখানে আসলো, এটা একটা সর্বনাম। এরপর আমরা বললাম যারা আছে, মানে যারা ভালো মানুষ আছে তারাও শান্তিতে নেই। যারা আছে তারাও শান্তিতে নেই। এই বাক্যে কি কোনো কিছুর পরিবর্তে কিছু বসেছে? জি স্যার, কোনটা? যারা পরিবর্তে তারাও। যে মানুষ শব্দটার পরিবর্তে যারা, তারা বসেছে। আবার যদি আমরা বলি এটা সবাই জেনেও না জানার ভান করে, এখানে কোনটা কোনটা যারা পরিবর্তে তারা স্যার। বসেছে? এটা সবাই জেনেও না জানার ভান করে, 4 নম্বর লাইন। এখানে কোন শব্দ আছে যেটা কোন কিছুর পরিবর্তে বসছে? যারাও তারা। যারা তারা তো তৃতীয় লাইনে ছিল, আমরা চতুর্থ লাইনের কথা বলছি। এটা সবাই জেনেও না জানার ভান করে। জেনেও সবাই থেকে স্যার। স্যার। না, জেনে তো ক্রিয়াপদ, ক্রিয়াপদটা সর্বনাম সবাই বলতে স্যার। হবে না। সবাই, হ্যাঁ সবাই একটা হতে পারে, সবাইটা হচ্ছে মানুষের পরিবর্তে। আবার এটাও একটা সর্বনাম, কারণ এটা এই পুরো বাক্যের পরিবর্তে বসছে। সাধারণভাবে যখনই আমরা কোনো কিছুর পরিবর্তে কিছু বসাবো ওটার নামই সর্বনাম। যেমন ঢাকার পরিবর্তে সেখানে বসছে, মানুষের পরিবর্তে বসছে যারা তারা, আবার মানুষের পরিবর্তে এখানে সবাই, আর পুরো বাক্যটা বা পুরো কথার পরিবর্তে আসছে এটা। কোনো কিছুর পরিবর্তে যেটা বসে ওইটার নাম হচ্ছে সর্বনাম। সর্বনামের নির্দিষ্ট প্রকারভেদ বলে কোনো কিছু আসলে আমরা মেনশন করি না, তবে বইয়ের মধ্যে 10 রকম সর্বনামের কথা বলা আছে। এটা খুব সহজ একটা কনসেপ্ট, একবার একটু চোখ বুলে নিলে হয়ে যাবে। তবু আমি একটু টু দা পয়েন্টে বলার চেষ্টা করছি। খেয়াল করেন, আমরা সাধারণত যখন বলি না আমি, আমরা, তুমি, সে, তারা, তিনি, ওরা, এরা, তখন কিন্তু আমরা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করি, ব্যক্তিকে। সেগুলো হচ্ছে ব্যক্তিবাচক, এটা খুব সহজ কনসেপ্ট। আবার যখন বলি এখানে, সেখানে, হেথায়, এগুলো হচ্ছে স্থান ইন্ডিকেট করে। আবার যখন বলি এটা, ওইটা, তখন বস্তু ইন্ডিকেট করে। এটা সহজে ইন্ডিকেট করা যাবে। আচ্ছা, তবে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটাতে আত্মবাচক। আত্ম মানে হচ্ছে নিজ। কিছু কিছু সর্বনাম আছে যেটা নিজেকেই বোঝায়, যেমন স্বয়ং। যেমন রহিম সাহেব স্বয়ং ঢাকা চলে গেছেন, মানে রহিম সাহেব নিজে নিজে চলে গেছে। এই স্বয়ং নিজেকে বোঝাচ্ছে, নিজ নিজেকে বোঝাচ্ছে, খোদ নিজেকে বোঝানো হয়, আপনি নিজেকে বোঝানো হয়। এই আপনি মানে আবার আপনি না, মানে অন্য কাউকে বলার না। ওই জন্য বলি না আপনি ভালো তো জগৎ ভালো, মানে নিজে ভালো তো জগৎ ভালো। এই আপনি এটা নিজেকে বোঝায়।
স্বয়ং, নিজ, খোদ, আপনি, এগুলো হচ্ছে নিজেকে বোঝায়। আচ্ছা, যখন আমরা বলি এটা, এখানে, এই, আমরা কাছে বোঝাই। যখন বলি আমরা ওইটা, সেখানে, তখন আমরা দূরে বোঝাই। যখন আমরা এটা এখানে বলি তখন সেটা হচ্ছে সামীপ্যবাচক, সামীপ্য মানে কাছে। আর যখন বলি ওইটা ওইখানে, তখন এটা দূরে বোঝায়, এটা হচ্ছে দূরত্ববাচক। আবার কিছু কিছু সর্বনাম আছে যেটা সবগুলোকে বোঝায়, সব বা সকল কিছু বোঝায়। সব, সকল, সমুদয়, তাবৎ, সমগ্র, এগুলো হলো সাকুল্যবাচক, মানে সবকিছুকে বোঝাচ্ছে। ইংলিশে যেরকম আমরা WH ওয়ার্ড বলি না, বাংলার ক্ষেত্রে এরকম কিছু ক ওয়ার্ড আছে। ক ওয়ার্ড প্রশ্ন টাইপের, কে, কি, কেন, কেন না সরি, কোন, কার, কিসের, কাহার। যখন আমরা এই বিষয়গুলো বলি এটা হচ্ছে প্রশ্নসূচক। আবার যখন বলি কোনো কোনো দিন, কেউ বলেছে, কেউ বলতে পারে, কিছু বলেছে, এগুলো হচ্ছে অনির্দিষ্ট করে না। এরপরে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ব্যতিহারিক। ব্যতিহারিক মানে হচ্ছে ডাবল। ব্যতিহারিক মানে হচ্ছে ডাবল বোঝাতে, দুইটা বোঝাতে। এই ব্যতিহার শব্দটা খেয়াল রাখবেন, এটা আরো অনেকবার পাবেন। সমাসের ক্লাসে একবার ব্যতিহারিক পাবেন, তারপর কারকের ক্লাসে আবার ব্যতিহারিক পাবেন। মানে ব্যতিহারিক কনসেপ্ট আরো অনেকবার আসবে। ব্যতিহারিক শব্দটা হচ্ছে ডাবল ইন্ডিকেট করে, কোনো কিছু ডাবল ইন্ডিকেট করা বা একের বেশি ইন্ডিকেট করা। যেমন আপনা আপনি, দুইটা শব্দ আছে। নিজে নিজে, দুইটা শব্দ আছে। আপোষে, আপোষে মানে একটা না, দুইজন অন্তত। পরস্পর মানে একজন না, একাধিক। এই ব্যতিহারিক দিয়ে একের অধিক বোঝায়, ডাবল, দুই বা একের বেশি, এটা হচ্ছে ব্যতিহারিক। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে সংযোগ জ্ঞাপক। সংযোগ জ্ঞাপক যেটাকে আমরা সাপেক্ষ সর্বনাম নামেও ইন্ডিকেট করতে পারি। এই সাপেক্ষ সর্বনাম আর সংযোগ জ্ঞাপক একই। সাপেক্ষ সর্বনাম আর সংযোগ জ্ঞাপক একই। এটার কনসেপ্টটা কি? এটার কনসেপ্টটা হচ্ছে আপনি একটা বললে আরেকটা আসে, একটা বললে আরেকটা আসে। ধরো আপনি যদি বলেন যে, পরে আসবে সে। আপনি যদি বলেন যিনি, পরে আসবে তিনি। আপনি যদি বলেন যারা, পরে আসবে তারা। আপনি যদি বলেন যার, পরে আসবে তার। এই যে দুইটা কনসেপ্ট চলে আসা, দুইটা কনসেপ্ট চলে আসা, এটার নাম হচ্ছে সংযোগ জ্ঞাপক বা সাপেক্ষ সর্বনাম। যারা তারা, যিনি তিনি, যার তার, যা তা, যে সে, যাহার তাহার, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম বা সংযোগমূলক সর্বনাম। এবং এই সাপেক্ষ বা সংযোগমূলক সর্বনাম কোথায় পাইছিলাম এর আগে আমরা? জটিল বাক্যে, যিনি তিনি, যারা তারা, এরকম। তো এখানে এই পাঁচটা একটু ভালো করে দেখতে হবে। আত্মবাচকটা সামীপ্য মানে কাছে, দূরত্ব, ব্যতিহারিক আর সাপেক্ষ সর্বনাম। টোটাল এখানে 10টা কনসেপ্ট আছে, এর মধ্যে এই পাঁচটা একটু ভালো করে আমরা খেয়াল করব। এগুলো খুবই সহজ, একবার পড়লে সহজ ইন্ডিকেট করা যাবে। তবুও টু দা পয়েন্টে প্রত্যেকটাই পড়লাম যাতে করে ভুল না হয় আর কি। ওকে, আচ্ছা, এই ছিল সর্বনাম। এরপর যে আমরা অব্যয়, অব্যয়ের মধ্যে দুইটা আলাদা কনসেপ্ট আছে। একটা হচ্ছে আর একটা হচ্ছে ব্যয়। মানে হচ্ছে না, আর ব্যয় মানে হচ্ছে পরিবর্তন। মানে হচ্ছে না, আর ব্যয় মানে হচ্ছে পরিবর্তন। ব্যয় মানে হচ্ছে পরিবর্তন, ব্যয় মানে হচ্ছে পরিবর্তন। তাহলে অব্যয় মানে কি? মানে না, ব্যয় মানে পরিবর্তন, মানে যার কোনো পরিবর্তন নাই, যার কোনো পরিবর্তন নাই, যার কোনো পরিবর্তন নাই, যার কোনো পরিবর্তন নাই। যার কোনো পরিবর্তন নাই তার নামই হচ্ছে অব্যয়। যার কোনো পরিবর্তন নাই তার নাম হচ্ছে অব্যয়। এই ব্যয় মানে আবার কস্ট না, COST, কস্ট না। এই ব্যয় মানে হচ্ছে চেঞ্জ, পরিবর্তন। যার কোনো পরিবর্তন নাই, যার কোনো পরিবর্তন নাই তার নামই হচ্ছে অব্যয়। আমরা বাংলা ব্যাকরণে বা আমাদের বাংলা ভাষার শব্দে অনেকগুলো এরকম শব্দ পাবো যেগুলো বাক্যে ব্যবহার হওয়ার পরে দেখা যায় এগুলাকে কোনোভাবে পরিবর্তন করা যাচ্ছে না। তো যাকে কোনোভাবে পরিবর্তন করা যায় না তার নামই হচ্ছে অব্যয়। যাকে কোনোভাবে পরিবর্তন করা যায় না তার নাম হচ্ছে অব্যয়। এই অব্যয়টা যদিও আমরা ও আর এবং দিয়ে একদম ছোট্ট করে ফেলেছি, বাট এটা কিন্তু বিশাল বড়। কারণ অব্যয়টা হচ্ছে 4 রকমের। অব্যয়টা 4 প্রকার। একটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, যেটা কোনো কিছুকে যুক্ত করা, কোনো কিছুকে আলাদা করা বা কোনো কিছুর ভাবটা ছোট করা অর্থে ব্যবহৃত হবে। একটা হচ্ছে অনন্যয়ী অব্যয়। অনন্যয়ী মানে অন মানে হচ্ছে না, আর অন্যয়ী মানে সম্পর্ক। তার মানে এটা অনন্যয়ীটা কারোর সাথে সম্পর্ক রাখবে না। একটা হচ্ছে পদান্বয়ী, মানে পদের সাথে সম্পর্ক রাখবে। আরেকটা হচ্ছে অনুকার। অনুকারের ব্যাপারটা তো নিশ্চয়ই মনে আছে, কোনো সাউন্ড বোঝাবে বা কোনো ফিলিংস বোঝাবে।
7টা কনসেপ্ট। প্রথম কনসেপ্ট হচ্ছে সমচ্চয়ী। সমচ্চয়ী মানে কোনো কিছুকে যুক্ত করা, কোনো কিছুকে আলাদা করা, কোনো কিছুর ভাবটা ছোট বড় করা বোঝায়। যুক্ত করা মানে কি? এই যে ও, আর এবং এই তিনটা দিয়ে আমরা সাধারণত কোনো কিছু যুক্ত করি। যেমন রহিম এবং করিম, আসাদ অথবা শফিক, রহিম ও আসাদ, রহিম এবং আসাদ। তো সাধারণভাবে আমরা ও, আর এবং এগুলো দিয়ে কোনো কিছুকে যুক্ত করি। আবার বা, হয়তোবা, নয়তোবা, অথবা, কিংবা এগুলো দিয়ে আমরা কোনো কিছু আলাদা করি। যেমন আমরা যদি বলি আসাদ অথবা আশিক বাজারে যাবে, আসাদ অথবা আশিক বাজারে যাবে। তাহলে আসাদ এবং আশিকের মধ্যে অথবা দিয়ে আমরা দুজনকে যুক্ত করলাম না, একজনকে বাদ দিয়ে দিলাম। আমি মিষ্টি অথবা জিলাপি খাবো, তার মানে মিষ্টি জিলাপি দুইটার মধ্যে আমি অথবা দিয়ে একটাকে আলাদা করে দিলাম। কিন্তু যদি বলতাম আমি মিষ্টি ও জিলাপি খাবো, তাহলে ও দিয়ে মিষ্টি জিলাপি দুটাকে আমি যুক্ত হিসেবে নিয়েছি। ওকে, তাহলে সমচ্চয়ী দিয়ে আমরা কখনো যুক্ত করা বুঝাই, সমচ্চয়ী দিয়ে কখনো যুক্ত করা বুঝাই, ও, আর এবং দিয়ে যুক্ত করা বুঝাই। এটা হচ্ছে সংযোজক সমচ্চয়ী। আবার কখনো বা, অথবা, হয়তোবা, নতুবা এগুলো দিয়ে আলাদা করা বুঝায়। এই বা, অথবা, হয়তোবা, নতুবা এগুলো দিয়ে যদি আলাদা করা বুঝায়, এগুলো হচ্ছে বিয়োজক সমচ্চয়ী। এগুলো হচ্ছে বিয়োজক সমচ্চয়ী। আবার কখনো কখনো আমরা বরং, সুতরাং, কিন্তু এগুলো দিয়ে ভাবটা ছোট বড় করি। এগুলো হচ্ছে সংকুচক সমচ্চয়ী। যেমন লোকটির অনেক টাকা আছে, বড় করে দেখাইলাম, কিন্তু দান করে না, কিন্তু দিয়ে ছোট করে দেয়। ওকে, ছেলেটি অনেক গরিব, ছোট করে ফেললাম, কিন্তু মনটা বড়, কিন্তু দিয়ে আবার ভাবটা উল্টা করে করি। এই কিন্তু, বরং, সুতরাং এগুলো হচ্ছে সংকোচক অব্যয়, ভাবটা ছোট বড় করে। ওকে, তাহলে সমচ্চয়ী অব্যয় দিয়ে আমরা 3টা কনসেপ্ট বুঝি। কোনো কিছুকে যুক্ত করা, ও, আর এবং, কোনো কিছুকে আলাদা করা, বা, অথবা, হয়তোবা, নতুবা, কোনো কিছুকে ভাবটা ছোট বড় করা, বরং, কিন্তু। এই হচ্ছে সমচ্চয়ী, যেগুলো সচরাচর আমরা অব্যয় হিসেবে খুব ভালো করে জানি। এর পরের 3টা নিয়ে আমরা তেমন একটা জানি না, জানার চেষ্টা করি কখনো আর কি। আচ্ছা, এর পরের 3টা হচ্ছে প্রথমত অনন্যই। আগেই বলেছি অন মানে কি? অন মানে হচ্ছে না। আর অনের সাথে আর কি আছে? অন্যই। অন্যই মানে সম্পর্ক, অন্যই মানে সম্পর্ক। তাহলে অনন্যই অর্থ কি দাঁড়াচ্ছে? সম্পর্ক আছে নাকি সম্পর্ক নাই? সম্পর্ক নাই। আমরা এমন কিছু অব্যয় পাবো যেটা বাক্যে কারোর সাথে সম্পর্ক রাখে না, স্বাধীনভাবে বসে। বাক্যে কারোর সাথে সম্পর্ক রাখে না, স্বাধীনভাবে বসে। বাক্যে কারোর সাথে সম্পর্ক রাখে না, স্বাধীনভাবে বসে। তার নাম অনন্যই অব্যয়। তার নাম অনন্যই অব্যয়। তার নাম অনন্যই অব্যয়। তার নাম অনন্যই অব্যয়। যে সকল অব্যয় বাক্যে অন্য পদের সাথে সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ব্যবহৃত হয় তার নাম অনন্যই অব্যয়। স্বাধীনভাবে ব্যবহৃত হয় তার নাম অনন্যই অব্যয়। আচ্ছা, অনন্যই অব্যয়ের লিস্ট মুখস্থ করতে হবে না? লিস্ট মুখস্থ করতে হবে না। অনন্যই অব্যয়ের খুব ভালো একটা কনসেপ্ট কি, এগুলা আবেগ জাতীয় শব্দ বোঝায়, আবেগ শব্দ। এগুলা দিয়ে আপনি বাক্যে যদি নাও থাকে কোনো সমস্যা নাই। আর সমস্যা থাকবে কেন? সে তো বাক্যে কারোর সাথে সম্পর্কই রাখছে না, সে তো কারোর সাথে সম্পর্ক রাখছে না, সে তো স্বাধীনভাবে বসছে। তো সে যদি স্বাধীনভাবে বসে, কারোর সাথে সম্পর্ক রাখে না, বাক্যে সে না থাকলে কোনো সমস্যা নেই। তবুও এটা একটু পড়তে হবে, কারণ কখনো কখনো দেখা যাবে যেটা কোন অর্থে বসেছে এই প্রশ্নে আসে। যেমন মরিমরি, কি সুন্দর প্রভাতের রূপ। এই মরিমরি কি অর্থে বসছে? উচ্ছ্বাস প্রকাশ করার জন্য, মরিয়া যাওয়া অর্থে না। হ্যাঁ আমি যাব, এই হ্যাঁ দিয়ে সম্মতি বোঝাচ্ছে। না আমি যাব না, এই না দিয়ে অসম্মতি বোঝাচ্ছে। হ্যাঁ আমি অবশ্যই যাব, আমি নিশ্চয়ই যাব, আমি আলবদ যাব। ওকে, এটা হচ্ছে সম্মতি প্রকাশ করা। তিনি যখন বলছেন বেশ তো তুমি যাও, অনুমোদন। আপনি যা জানেন তা ঠিকই জানেন, সমর্থন। উফ পায়ে বড্ড লেগেছে, ইস খুব ব্যথা পাচ্ছি, না খুব যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা সূচক। ছি ছি তুমি এত নীচ,
ঘৃণা অর্থে। ছি ছি তুমি সব কি বলছো, মনের গভীরতা অর্থে। কি বিপদ, লোকটা পিছু ছাড়ে না, বিরক্তি অর্থে। ওকে। ওগো, এই ওগো আবার জামাই অর্থে না বা প্রেমিক অর্থে না, ওগো মানে হচ্ছে সম্বোধন, কাউকে কোনো কিছু ডাকা অর্থে। ওকে। সংশয়ের সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে, এটা হচ্ছে সম্ভাবনা। তো এখানে হচ্ছে অর্থগুলো আছে, কোনটা কোন অর্থে বসছে এটা একটু ভালো করে আমরা দেখব। আর এই পুরাটা একবার রিভিশন দিলে কোনটা কোনটা অনন্যই অব্যয়, অনন্যই অব্যয় মানে কোনটা আসলে কারোর সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে বসছে, আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবো একবার পড়লে হয়ে যায়। আবারও বলি, বলেন তো অনন্যই কি ধরনের শব্দ? স্বীকৃতি, অস্বীকৃতি, নাকি আবেগতাড়িত শব্দ? আবেগতাড়িত। হচ্ছে আবেগতাড়িত শব্দ। না, হ্যাঁ, উফ, মরি মরি, ছি ছি, এটা হচ্ছে আবেগতাড়িত শব্দ। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আমরা সমুচ্চয় পাইলাম, কোনো কিছুকে যুক্ত করা, আলাদা করা বা ভাবটা ছোট বড় করার অর্থে বসবে। আমরা অনন্যই পাইলাম, যেটা কারোর সাথে সম্পর্ক রাখবে না। আর পদান্বয়ী, পদ মানে তো পদ, আর অন্যই মানে যেন কি? অন্যই মানে যেন কি? অন্যই মানে যেন কি? সম্পর্ক। সম্পর্ক। অন্যই মানে সম্পর্ক না, অনন্যই মানে সম্পর্ক নাই, কারণ অনর্থ না ছিল, সম্পর্ক নাই, কিন্তু এটার নাম হচ্ছে পদান্বয়ী। তার মানে এটা সম্পর্ক রাখবে কার সাথে? কার সাথে? পদের সাথে। নামই তো পদান্বয়ী, তো নাম যেহেতু পদান্বয়ী, তাহলে এটা সম্পর্ক রাখবে কার সাথে? পদের সাথে। সম্পর্ক রাখবে পদের সাথে। আচ্ছা, আমরা ছোটবেলায় নানা রকম বিষয়াদি পড়েছি পদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে অনন্যই যেটা আছে এটা আমরা ওভাবে খেয়াল করিনি, জন্য একটু নতুন নতুন লাগতেই পারে। পদান্বয়ী অব্যয়টাও আমরা ভালো করে আসলে পড়িনি। ওকে, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে, একটু মিউট করেন, সবাই একটু মিউট করেন। আমার এখানে মিউট করতে পারছি না, হঠাৎ করে এটা কেমন জানি করছে। তো পদান্বয়ী অব্যয়ের একটা কমন কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ যদি ছোটবেলায় পড়া থাকে আপনার, তাহলে পদান্বয়ী অব্যয় আপনার কাছে কঠিন কিছু না। কারণ পদান্বয়ী অব্যয়ের আরেকটা নাম হচ্ছে অনুসর্গ। পদান্বয়ী অব্যয়ের আরেকটা নাম হচ্ছে অনুসর্গ। পদান্বয়ী অব্যয়ের আরেকটা নাম হচ্ছে অনুসর্গ। আমরা অনুসর্গ নামে যেটা চিনি ওইটাই পদান্বয়ী অব্যয়। আমরা অনুসর্গ নামে যেটা চিনি এটাই হচ্ছে পদান্বয়ী অব্যয়। স্লাইডটা আবার হঠাৎ করে দাঁড়িয়ে গেল। এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। স্লাইডটা একটু থেমে গেছে, কি বলছে, কি হ্যাং করেছে, হ্যাং। হচ্ছেও না, যাচ্ছেও না, কি অবস্থা। মিউট করেন তো।
অবশেষে শুনতে পাচ্ছেন এখন? জি স্যার শুনতে পাচ্ছি। জি ল্যাপটপ হ্যাং করে ফেলেছে, শুধু স্লাইড না, কি হলো বুঝলাম না। আজকে অবশ্য সারাদিন ল্যাপটপ ওপেন করা হয়নি, জাস্ট আপনাদের ক্লাসের 5-10 মিনিট আগে ল্যাপটপ ওপেন করে সাথে সাথে জুম ওপেন করে ফেলেছে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা যেটা বলছিলাম, সমাজী অব্যয়ের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি কোনো কিছুকে যুক্ত করা, কোনো কিছুকে আলাদা করা, কোনো কিছুকে ভাগটা ছোট বড় করা। অনন্যই অব্যয়ের ক্ষেত্রে আমরা পেয়েছি কার সাথে সম্পর্ক রাখছে না, সম্পর্ক না রেখে স্বাধীনভাবে বসছে। পদান্বয়ী মানে যেটা পদের সাথে সম্পর্ক রাখে, পদের সাথে সম্পর্ক রেখে সেটা করতে হয়। এখন এই পদান্বয়ী অব্যয়ের ক্ষেত্রে যে কনসেপ্টটা, সেটা হচ্ছে সহজে বোঝা যায়। পদান্বয়ী অব্যয়ের ক্ষেত্রে একটু মুখস্থ করতে হয়, এবং আমরা আগে একবার বলেই ফেলেছি, আপনাদের মনে আছে কিনা যে পদান্বয়ী অব্যয়ের একটা সহজ নাম আছে, যে সহজ নামটা আমরা এর আগে শুনেছি। বলেন তো কি নাম? অনুসর্গ। অনুসর্গ। আমরা অনুসর্গ নামে যেটা পড়েছিলাম, সেটাই হচ্ছে পদান্বয়ী অব্যয়। আমরা একটু সহজে চেষ্টা করি যে আমাদের যে পদান্বয়ী অব্যয়টা আছে, যেটাকে আমরা অনুসর্গ নামেও চিনি, সেটাকে সহজে একটু চিনে ফেলার। কারণ এই ব্যাপারটা আমরা যেহেতু বলছি দেখে সহজে চেনার কোনো উপায় নাই, একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। তো মুখস্থ করাটা আমাদের জন্য আরেকটা কঠিন ব্যাপার, কারণ এতগুলো শব্দ মুখস্থ করলে আসলে কোনটা মনে থাকবে কোনটা মনে থাকবে না, সেটা আরেক ঝামেলা তৈরি করবে। তো সহজে মনে রাখার জন্য আমরা কিছু প্রসেস আপনাদেরকে দিচ্ছি, এই প্রসেসটা একটু ফলো করলে দেখবেন এই বিষয়টা খুব সহজেই পারা যাচ্ছে। ওকে, ওকে, তার আগে আপনারা আমাকে একটু বলেন তো, ছোটবেলায় কেউ কখনো প্রেমপত্র লিখেছেন? না না, ফোনে না, রিটেন রিটেন খাতা কলমে। কেউ কখনো লিখেছেন খাতা কলমে প্রেমপত্র? জি স্যার লিখছি স্যার। ও তাই, ওয়াও, যাক, স্বীকার করলো। নর্মালি কেউ স্বীকার করতে চায় না। এটা একটা ভালো বিষয় ছিল। তো পরে ইয়ে পেয়েছেন, রিপ্লে পেয়েছেন? হ্যাঁ স্যার পাইছি। Wow, তাহলে তো আরো ভালো, আরো ভালো। আপুদের মধ্যে কেউ পেয়েছেন? শাইমা আপু পেয়েছেন? আচ্ছা, ঠিক আছে। পাইছে বলবো না। হ্যাঁ হ্যাঁ, এগুলো নর্মালি বলে না। তা আমরা আজকে আপনাদের একটা প্রেমপত্র সম্পর্কে জানি। না, প্রেমপত্র থেকে আর ভাইবেন না যে আমি আপনাদেরকে প্রেমপত্রই পড়াচ্ছি, ভাবলে ভাবতে পারো, সমস্যা নেই, আমি আপনাদেরকে প্রেমপত্রই পড়াচ্ছি। এই প্রেমপত্রটা হচ্ছে আমার লেখা না, এটা হচ্ছে আমার এক বন্ধুর লেখা, বাংলা ডিপার্টমেন্টে আমার এক ফ্রেন্ডের লেখা। সে তার বান্ধবীকে লিখেছিল। তো সে তার বান্ধবীকে যা লিখেছে আমি এটা ভুল করে দেখে ফেলেছি, সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি। আর এই ক্ষেত্রে একটু বলে রাখি, যেহেতু আমার বন্ধু লিখেছে, মানে সেও বাংলা ডিপার্টমেন্টের, আর বাংলা ডিপার্টমেন্টের মানুষ তো বুঝেনি, মাথায় প্রচুর 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 শব্দ তাদের। তো সে যখন লিখেছে তখন বেশ কিছু সিনোনিম বা যেটাকে আমরা সমার্থক শব্দ লিখেছে। তো প্রথমে সে লিখেছে প্রিয় ডট 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 ডট, কোন নাম প্রথমে লিখে নাই। কেন লিখে না এটা পরে বুঝছি, যে একটা লিখে সবাইকে দিয়ে দিবে আর কি, ডট ডটের জায়গায় নাম বসাই দিবে। তো প্রথমে লিখেছে তোমার প্রতি, তোমার পানে, তোমার তরে, তোমার নামে লিখছি যে। এখানে একটা মনে হতে পারে যে একটা লিখলে তো হয়ে যায়, এত শব্দ লিখছে কেন? ওই যে বললাম মাথায় প্রচুর শব্দ ঘুরে। এই অবলিক দিয়ে যা আছে সেগুলোর একই অর্থ, টু অর্থে আর কি, টু। তোমার প্রতি, তোমার পানে, তোমার তরে, তোমার নামে লিখছি যে তুমি ছাড়া, তুমি ভিন্ন, মানে এগুলো সেম অর্থ। তুমি ছাড়া, তুমি ভিন্ন, তুমি ব্যতীত, তুমি বিহনে, তুমি বই, তুমি বিনা, আমি কানা। মানে সে তার বান্ধবীকে বলেছে যে তোমার কাছে আমি এটা লিখে জানাচ্ছি যে তুমি ছাড়া আমার জীবন অন্ধকার, তুমি ছাড়া আমার দুনিয়া আন্ধার, সো তুমি ছাড়া আমি কানা। খুশি করার জন্য লিখছে আর কি, এগুলোতে করে প্রেম। এরপর লিখেছে তোমার সঙ্গে, তোমার সাথে, তোমার সহকারে, তোমার সহিত, তোমার সহ যখন থাকি, তখন আকাশ থেকে, আকাশ হইতে, আকাশ হতে নামে অভিশাপ। যে আমি যখন তোমার সাথে থাকি তখন আকাশ আমাকে অভিশাপ দেয়। এটা আবার কেমন কথা, আকাশ অভিশাপ দিবে কেন? আপনি তার সাথে থাকলে আকাশ অভিশাপ দিবে কেন? অভিশাপ দেওয়ার কারণ আছে, কারণ এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে চাঁদ, আর চাঁদ হচ্ছে আকাশের সম্পদ। তা আপনি যদি চাঁদের চেয়ে সুন্দর কাউকে নিয়ে ঘোরেন, আপনি যদি আপনি যদি চাঁদের চেয়ে সুন্দর কাউকে নিয়ে ঘুরেন, তাহলে কি আকাশের ভালো লাগবে?
হ্যাঁ স্যার। আকাশ আপনাকে অভিশাপ দিবে। এই জন্য আকাশ আপনাকে অভিশাপ দিচ্ছে, কারণ তোমার মধ্যে, তোমার মাঝে, তোমার ভিতরে, তোমার মাঝারে আছে চাঁদের চেয়ে অধিক রূপ। তোমার মধ্যে চাঁদের চেয়ে অধিক রূপ আছে, এই জন্যই আকাশ আমাকে অভিশাপ দেয়, কারণ আমি আকাশের গার্লফ্রেন্ড চাঁদ, সে চাঁদের চেয়েও সুন্দর তোমাকে নিয়ে ঘুরছি, এটা আকাশের সহ্য হচ্ছে না। তোমার জন্য, তোমার জন্যে, তোমার তরে, তোমার হেতু, তোমার নিমিত্ত আমার হৃদয় দ্বারা, আমার হৃদয় দিয়া, আমার হৃদয় কর্তৃক আমার বিয়ের আগের পূর্বের দিন পর্যন্ত অবধি অপেক্ষা করব। যে আমি আমার তোমার জন্য আমার হৃদয় দিয়ে আমার বিয়ের আগের দিন পর্যন্ত অপেক্ষা করব। তোমার জন্য আমি আমার বিয়ের আগের দিন পর্যন্ত অপেক্ষা করব। আর বিয়ের দিন কি করবে? বিয়ে করবে। সিম্পল। আচ্ছা বলেন তো, এই যে পৃথিবীতে আমরা আসছি, এই পৃথিবীতে আসার পেছনে সবচেয়ে বেশি অবদান কার? আমাদের বয়ফ্রেন্ডের, আমাদের গার্লফ্রেন্ডের, না আমাদের আব্বা আম্মুর? তাও মার স্যার। মানে এই পৃথিবীতে আমরা আমরা আসছি বা আমি আসছি, এতে সবচেয়ে বড় অবদান কার? আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ডের, নাকি আব্বা আম্মু? বাবা মার স্যার, আব্বা মা। অবশ্যই আব্বা আম্মুর, অবশ্যই, রাইট। তো আমার যে জীবনটা আছে, জীবনটা আসছে আব্বা আম্মুর হাত ধরে। তাহলে আমি যখন দ্বিতীয় জীবনে যাব, বিয়ে মানে দ্বিতীয় জীবন, তো আমি যখন দ্বিতীয় জীবনে যাব, তাহলে অবশ্যই কার পরামর্শে, কার কথা মতো যাওয়া উচিত? আব্বা আম্মুর, তাই না? তো এই জন্য বিয়ের সময় আব্বা আম্মুর কথা মতো বিয়ে করবেন ইনশাআল্লাহ। আর এমনিতে যা ইচ্ছা করার কোনো সমস্যা নেই। তো সেটাই করেছে আর কি, বিয়ের আগের দিন পর্যন্ত অপেক্ষা করেছে তার গার্লফ্রেন্ডের জন্য, আর বিয়ের দিন তো বিয়ে করে ফেলেছে। এরপর কিছু লিখে নাই, ইতি তোমার পরাণ পাখি, পরে নাম লিখে দিয়েছে। আসলে ব্যাপারটা এরকম ছিল না, এটা আসলে প্রেমপত্র রাইট, জাস্ট প্রেমপত্রের আড়ালে আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য এটা করেছি। এই প্রেমপত্রের আড়ালে আসলে আমরা অনুসর্গটাই করছি। রেড মার্ক করা যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, প্রতি, পানে, তরে, নামে, ছাড়া, ভিন্ন, ব্যতীত, বিহনে, বই, বিনা, সঙ্গে, সাথে, সহকারে, সহিত, সহ, থেকে, হইতে, হতে, মাঝে, মাঝারে, ভিতরে, মধ্যে, জন্য, জন্য, তরে, হেতু, নিমিত্ত, দ্বারা, দিয়া, কর্তৃক, আগের, পূর্বের, পর্যন্ত, অবধি, এগুলো হচ্ছে অনুসর্গ। আগেই বলেছি অনুসর্গ মানেই পদান্বয়ী অব্যয়। শব্দ দেখে হুট করে চিনবেন না, আপনাকে এটা মুখস্থ করতে হবে। সেটা মুখস্থ করা সো টাফ আমি জানি, কিন্তু এই প্রেমপত্রের আড়ালে চাইতে এটা বলেছি, দেখবেন শব্দগুলো এখন ভালো খেয়াল থাকবে। কমপক্ষে দুইবার এটা রিডিং করবেন, পরে একবার খাতায় দেখে দেখে লিখবেন, সবগুলো শব্দই মাথায় গেস করছে। এখন যদি বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এখানে অনুসর্গ কোনটা? সত্য বই মিথ্যা বলিব না, এখানে অনুসর্গ আছে? বই আছে স্যার। বই, রাইট। মন প্রতি, মন প্রতি 12 টাকা দাম বেড়েছে, মন প্রতি 12 টাকা দাম বেড়েছে। স্যার প্রতি, রাইট। আছো প্রভু তুমি জগৎ মাঝারে, অনুসর্গ আছে? আছো প্রভু তুমি জগৎ মাঝারে, মাঝারে স্যার হবে। মাঝারে, মাঝারে, রাইট। মাঝারে স্যার। কি হেতু আসিয়াছো, কি হেতু আসিয়াছো কহ বিস্তারিয়া, হেতু স্যার। হেতু, ওকে। তোমার জন্য এনেছি মালা গাথিয়া, জন্য 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 হবে স্যার। জন্য। আকাশ থেকে নামলো পরি, থেকে হবে স্যার। সো আমরা এটা কমপক্ষে দুইবার রিডিং করবো, দুইবার রিডিং করলে দেখবেন কোনটা কোনটা অনুসর্গ বা পদান্বয়ী অব্যয় খুব সহজেই গেস করতে পারা যাচ্ছে। ওকে, আচ্ছা এই হলো আমাদের পদান্বয়ী অব্যয়। এরপরে যাবো আমরা অনুকার অব্যয়ে, 4 নম্বর অব্যয় যেটা অনুকার অব্যয়। অনুকার কনসেপ্ট আমরা আগেই পড়েছি, আপনাদের মনে আছে কিনা? আমরা যখন দ্বিরুক্ত শব্দ পড়েছিলাম তখন অনুকার পাইছিলাম না একটা? কোনো কিছুর সাউন্ড বুঝাবে বা অনুভূতি বুঝাবে, কোনো কিছুর সাউন্ড বা অনুভূতি বুঝাবে, কোনো কিছুর সাউন্ড বা অনুভূতি বুঝাবে, সেটাই হচ্ছে অনুকার অব্যয়। আর অনুকার অব্যয়তে খুব সহজে ইন্ডিকেট করা যায় কোনটা সাউন্ড বোঝায়, কোনটা অনুভূতি বোঝায়। তবুও বই থেকে আমি এখানে কয়েকটা জিনিস এনেছি, এগুলো একটু হুবহু মুখস্থ করতে হবে উইদাউট কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন করা যাবে না। কোয়েশ্চেন করা যাবে না কিরকম? যেমন আসলো কর কর, কর কর কিসের অনুকার? আপনি বললেন কর কর হলো হাত দিয়ে চিবানোর অনুকার, তাহলে তো হবে না, কারণ বইয়ে তো হাত দিয়ে চিবানোর কথা বলা না, এটা বজ্রের ধ্বনি। অথবা পরীক্ষায় আসলো গুড়গুড় কিসের অনুকার? আপনি বললেন গড়ায় যাওয়ার অনুকার, গড়াইয়া পইরা যাওয়ার অনুকার, তাহলে হবে না, গুড়গুড় হচ্ছে মেঘের গর্জন। আসলো যে সনসন কিসের অনুকার? আপনি বলেন সনসন হইলো কোনো কিছু ধার দেওয়ার অনুকার, হবে না, এটা বাতাসের ধ্বনি।
মানে মোট কথা হচ্ছে বইয়ে যে কয়েকটা দেওয়া আছে কোনটা কিসের অনুকার বা কোনটা কিসের আওয়াজ হুবহু ওইটাই পড়তে হবে। ওকে, তাহলে আমরা এটা তো আগেই আমরা দেখেছিলাম একবার দ্বিরুক্ত শব্দের মধ্যে, তবুও এখন আবার নতুন করে জানলাম। দ্বিরুক্ত শব্দের মধ্যে পড়ছিলাম যে ডাবল হিসেবে আসে এই জন্য, আর এখন পড়ছি পদ হিসেবে। যখন কোনো কিছুর সাউন্ড বুঝাবে বা ফিলিংস বুঝাবে সেটা পদ হিসেবে হবে অনুকার, পদ হিসেবে সেটা হবে অনুকার, পদ হিসেবে সেটা হবে অনুকার। ওকে, আচ্ছা। তো আরেকটা বিষয় হচ্ছে কোনটা কি অর্থে বসে, এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে হুবহু লাইন দিয়ে দিবে। এটাও 9 10 বোর্ড ব্যাকরণ বই থেকে নেয়া। আপনারা তো অনেকে অবাক হচ্ছেন বইয়ের কোন জায়গায় এটা আছে, অব্যয়ের আলোচনার পরপরই আছে পুরাতন বোর্ড ব্যাকরণ বই, তো ওইখান থেকে হুবহু লাইন আসে। এবং এই লাইনগুলার কোনটা কি অর্থে বসছে এটা আমাদের প্রশ্ন আসে। আহামরি বা জাদুকরি কিছু না, কোনো গাইড দেখতে হবে না, 9 10 বোর্ড ব্যাকরণ বই থেকে লাইনগুলো আসে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় কোনটা কি অর্থে বসছে এটা আপনি পড়লে এমনিতেই বুঝতে পারবেন। ওদিকে আর যাবে না, ওদিকে আর যাবে না, এই ওটা হচ্ছে রিপিট অর্থে বোঝাচ্ছে, মানে পুনরাবৃত্তি বা আবার অর্থে বোঝাচ্ছে। বলো আর কি চাও, এই আর কি চাও, আচ্ছা ও তো নাই, আর ছিল, ও পাঠ করেছি, সরি। আর কি চাও, এই আরটা হচ্ছে নির্দেশ অর্থে বোঝাচ্ছে, অর্ডার দিচ্ছে, কি চাও বলো। সেদিন কি আর আসবে, এটা অর্ডার না, এটা হচ্ছে নিরাশা বা হতাশা। আর কি বাজবে বাঁশি, এটা হচ্ছে বাক্যালঙ্কার বা কবিতার ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থ সুন্দর করার জন্য। আবার যদি ও দিয়ে দেখি, রহিম ও করিম দুই ভাই, এই ও দিয়ে রহিম করিমকে আমরা যুক্ত করলাম। আজ বৃষ্টি হতেও পারে, এই ও দিয়ে কিন্তু আমরা কাউকে যুক্ত করি নাই, সম্ভাবনা বোঝাচ্ছি। সম্ভাবনা অনেকটা রিডিং পড়লে বোঝা যায় হ্যাঁ নয়ন ভাই, এটা রিডিং করলে বোঝা যায়। আপনি একটু খেয়াল রাখেন, আপনার এখানে কিন্তু অনেকে চিৎকার করে, আমরা কিন্তু শুনতে পাই। ওকে, ওকে বলাও যা না বলাও যা, এই ওটা দিয়ে সম্ভাবনা বোঝায়, তুলনা করেছে, বললেও তাই হবে, না বললে তাই হবে, তুলনা বোঝাচ্ছে। খেতে যাবে, হ্যাঁ গেলেও হয়, স্বীকৃতি বা সম্মতি জানাচ্ছে। এত চেষ্টা করেও কিছু করতে পারলাম না, হতাশা বোঝাচ্ছে। তো এখানে যে অর্থগুলো আছে আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি লাইন ধরে ধরে দেখবেন অর্থটা আপনার মাথায় ঠিকই চলে আসবে। যদি চলে না আসে, যেটা একটু কেমন কেমন লাগবে, খাতায় সাথে সাথে লিখে ফেলবেন। সেই ক্ষেত্রে এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, এই লাইনগুলো একটু খেয়াল করে পড়তে হবে। বোর্ড ব্যাকরণ বই এটা পেয়ে যাবেন, না পেলে আমাদের স্লাইডে তো আছেই, স্লাইড থেকেই পড়েন, সমস্যা নাই, এক জায়গা থেকে পড়লেই হইলো আর কি। ওকে, আচ্ছা, তাহলে দেখেন অব্যয়ের ক্ষেত্রে আমরা যে 4টা পেয়েছিলাম একটু খেয়াল করেন। প্রথমে পেয়েছি সমুচ্চয়ী, যেটা কোনো কিছুকে যুক্ত করবে, আলাদা করবে বা ভাবটা ছোট বড় করবে। আচ্ছা, তারপরে পেয়েছি আমরা অনন্যই, অনন্যই মানে যেটা কারোর সাথে সম্পর্ক রাখে না, স্বাধীনভাবে বসে, এবং যেটাকে আমরা অনেকটা আবেগ অর্থে পেয়েছিলাম আর কি। আরেকটা হচ্ছে পদান্বয়ী, যেটার আরেকটা নাম আমরা কি পেয়েছি, অনুসর্গ, যেটা দেখে সহজে চেনা যাবে না, শব্দগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। আরেকটা হচ্ছে অনুকার, যেটা কোনো ফিলিংস বুঝাবে অথবা কোনো সাউন্ড বুঝাবে। এই হলো আমাদের অব্যয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ক্রিয়া। ক্রিয়া মানে কি বলেন তো, মনে আছে কিনা? কাজ না কাজ করা বুঝাবে, কাজ বুঝাবে না কাজ করা বুঝাবে? কাজ করা, কাজ করা করা বুঝাবে। বুঝাবে, কাজ করা বুঝাবে। যেমন করা। খেয়েছি, দেখেছি, গিয়েছি, যাবো, দেখো, দৌড়াও, ঘুমাও, পড়ো, হাঁটো, লিখো, পড়েন, যান, খান, চুপ করেন, এগুলো হচ্ছে ক্রিয়া। ওকে, সেটা দিয়ে কোনো কাজ করা বুঝাবে, সেটা দিয়ে কোনো কাজ করা বুঝাবে। তো ভাব অনুসারে ক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ। ভাব মানে কাজটা শেষ হলো না কাজটা বাকি আছে, কাজটা শেষ হলো না কাজটা বাকি আছে, এই বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা ক্রিয়াকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা অসমাপিকা, সমাপিকা শব্দটা আসছে সমাপন থেকে, সমাপন মানে শেষ। ক্রিয়াপদটা দেখে যদি আমরা খেয়াল করি যে ক্রিয়াপদটা শেষ হওয়া বোঝাচ্ছে, কাজটা শেষ হওয়া বোঝাচ্ছে, ওটাকে বলবো আমরা সমাপিকা ক্রিয়া। আর যদি দেখি কাজটা শেষ হওয়া বোঝাচ্ছে না, কাজটা শেষ হওয়া বোঝাচ্ছে না, ওটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কাজটা শেষ হওয়া বুঝালে সমাপিকা ক্রিয়া, কাজটা অসম্পূর্ণ বুঝালে অসমাপিকা ক্রিয়া। যেমন আমরা যদি বলি আমি ভাত খেয়ে আর কিছু বললাম না, এই খেয়ে খেয়ে দিয়ে কিন্তু কাজটা শেষ হচ্ছে না, কাজটা বাকি আছে, এটা হলো অসমাপিকা। সে বই পড়ছে, সে বই পড়ছে,
কাজটা শেষ, সমাপিকা। কিন্তু যদি বলতাম কিছু বললাম না, অসমাপিকা। বাবা দৌড়াচ্ছেন, সমাপিকা। বাবা দৌড়ে, বাবা দৌড়ে, অসমাপিকা। তো যখন দেখবো যে ক্রিয়াপদটা দিয়ে কাজটা শেষ হচ্ছে, সমাপিকা। আর যখন দেখবো যে কাজটা শেষ হচ্ছে না, বাকি আছে, ওটা হলো অসমাপিকা। তাহলে বলেন তো, আমি যদি বলি যে রহিম সাহেব টাকা নিয়েছেন, রহিম সাহেব টাকা নিয়েছেন, বলেন তো ক্রিয়াপদ কোনটা? সমাপিকা। কোনটা ক্রিয়াপদ? ক্ষমতা। রহিম সাহেব নিয়েছেন। টাকা নিয়েছেন, কোনটা ক্রিয়াপদ? নিয়েছেন। নিয়েছে নিয়েছেন। নিয়েছে 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 নিয়েছে। তা নিয়েছেনটা কি কাজটা শেষ করেছে না বাকি আছে? কাজটা শেষ হয়েছে তো। শেষ শেষ করেছে। হয়েছে। তাহলে সমাপিকা না অসমাপিকা? সমাপিকা স্যার। সমাপিকা। সমাপিকা, রাইট। আর যদি বলি রহিম সাহেব টাকা নিয়ে, রহিম সাহেব টাকা নিয়ে, আর কিছু বললাম না, অসমাপিকা স্যার। অসমাপিকা। কারণ নিয়েটা দিয়ে কাজটা শেষ হয়নি, এটা হচ্ছে অসমাপিকা। আচ্ছা, আমরা যদি বলি বাবা বাজারে গিয়ে মাছ কিনেছেন, বাবা বাজারে গিয়ে মাছ কিনেছেন, এখানে কোনটা কোনটা ক্রিয়াপদ? কিনেছে। এখানে ক্রিয়াপদ কি শুধু কিনেছেন না আরো আছে? বাবা বাবা বাজারে বাজারে গিয়ে গিয়ে, গিয়ে 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 তাহলে গিয়ে কিনেছেন। একটা ক্রিয়াপদ, আর কিনেছেন কিনেছেন। আরেকটা ক্রিয়াপদ, রাইট। তো এই দুইটার মধ্যে কোনটা দিয়ে কাজটা শেষ বোঝাচ্ছে? কিনেছেন। কিনেছে। কিনেছেন, কিনেছেন দিয়ে কাজটা শেষ, এটা হলো সমাপিকা। আর গিয়ে অসমাপিকা। অসমাপিকা। কাজটা ক্লিয়ার মনে হয়ে গেছে। রাখবেন একই বাক্য যে একই বাক্যে হাজার হাজার ক্রিয়াপদ থাকতে পারে, সমস্যা নেই। সমাপিকা অসঙ্গ দূরে থাকতে পারে নাকি? সমাপিকা দুটোও থাকতে পারে। আমি গিয়েছিলাম এবং ভাত খেয়েছি, তো গিয়েছিলাম সমাপিকা, খেয়েছি সমাপিকা, থাকতেই পারে দুইটা সমাপিকা, সমস্যা নেই। তো সাধারণত আমরা খেয়াল করে দেখবো যে যেটা দিয়ে কাজটা শেষ হচ্ছে না, যেটা দিয়ে কাজটা শেষ হচ্ছে না, সেটা হচ্ছে অসমাপিকা। আর যখন দেখবো কাজটা শেষ, তখন সেটা সমাপিকা। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ভাব অনুসারে দুই রকম, এটা খুব সহজে ইন্টিগ্রেট করা যায়। এরপর হচ্ছে কর্ম অনুসারে। কর্ম, কর্ম মানে হচ্ছে যাকে কেন্দ্র করে আমরা কাজ করি আর কি। এই কর্মটাকে বের করার জন্য দুইটা বিষয় যথেষ্ট, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে। এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই আমরা কর্ম পেয়ে যাই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পেয়ে যাই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পেয়ে যাই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পেয়ে যাই। এখন দেখার বিষয় হচ্ছে যে ক্রিয়াপদটা আমরা পাচ্ছি, সেই ক্রিয়াপদটার কর্ম আছে কিনা। হয় কর্ম থাকবে, কর্ম থাকবে না, সিম্পল ব্যাপার। আর কর্ম বের করবো আমরা কিভাবে? ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পেয়ে যাব। যেমন ধরেন আমরা বললাম সারা খায়, সারা খায়, কি খায়? কোন উত্তর আছে? নাই। কাকে খায়? কোন উত্তর আছে? নাই। তার মানে এই বাক্যে কর্ম আছে নাকি নাই? নাই স্যার। এই বাক্যে কর্ম নাই, কারণ কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা কোনো উত্তর পাইনি। তার মানে এখানে কোনো কর্ম নাই। আর যখন কর্ম থাকবে না, তখন তার নাম হচ্ছে অকর্মক্রিয়া। ওকে, আমরা যদি বলি রহিম গিয়েছে, রহিম গিয়েছে, কি গিয়েছে? কাকে গিয়েছে? কোন উত্তর আছে? না। আমি পড়ছি, কি পড়ছি? নাই। কাকে পড়ছি? নাই। আমি খেয়েছি, কি খেয়েছি? নাই। কাকে খেয়েছি? নাই। So, অকর্মক্রিয়া। কিন্তু যদি এমন হয় আমি আইসক্রিম খেয়েছি, আমি আইসক্রিম খেয়েছি, কি খেয়েছি? কি খেয়েছি? আইসক্রিম। আইসক্রিম। তখন কিন্তু কর্ম আছে, তাই না? তো যখন কর্ম থাকবে, যেমন এখানে শফিক ফুল তুলে, তুলে হচ্ছে একটা ক্রিয়া। কি তুলে? কি তুলে? ফুল ফুল তুলে। তোলো স্যার। তো আমরা কিন্তু একটা কর্ম পেয়ে গেলাম। তো যখন একটা কর্ম পাবো, যখন একটা কর্ম পাবো, তখন তার নাম সকর্মক্রিয়া। যখন একটা কর্ম পাবো, যখন একটা কর্ম পাবো, তখন তার নাম সকর্ম। যখন একটা কর্ম পাবো, যখন একটা কর্ম পাবো, তখন তার নাম সকর্মক। যখন একটা কর্ম পাবো, তখন তার নাম সকর্মক। একটা কর্ম পাবো, তখন তার নাম সকর্মক।
সারা শফিককে আইসক্রিম দিল। সারা শফিককে আইসক্রিম দিল। সারা শফিককে আইসক্রিম দিল। এই দিল হচ্ছে একটা ক্রিয়া। কাকে দিল? কাকে? শফিককে স্যার। শফিককে। কি দিল? কি? আইসক্রিম। 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 তাহলে এই দিল ক্রিয়াপদটার কয়টা কর্ম পেয়ে গেলাম? দুইটা। আমরা বললাম বাবা ছেলেকে কলম দিল, বা বাবা ছেলেকে টাকা দিল। বাবা ছেলেকে টাকা দিল। কি দিল? টাকা দিল। টাকা। কাকে দিল? উম, শফিককে বাবা ছেলেকে দিল। বাবা ছেলেকে ছেলেকে টাকা দিল। বাবা ছেলেকে টাকা দিল। কি দিল? টাকা। কাকে দিল? ছেলেকে। কয়টা পাইলাম তাহলে? দুইটা। দুইটা। ওকে, আমরা যখনই দুইটা কর্ম পাবো, যখনই দুইটা কর্ম পাবো তখন তার নাম দ্বিকর্ম। আমরা আসলে কর্ম বের করার জন্য ক্রিয়াকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। যদি আমরা দেখি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, মানে কর্ম নাই, তার নাম অকর্ম ক্রিয়া। যদি দেখি প্রশ্ন করে একটা কর্ম পাওয়া যাচ্ছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে একটা কর্ম পাওয়া যাচ্ছে, ওটা সকর্ম ক্রিয়া। আর যদি দেখি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, মানে দুইটা উত্তর পাওয়া যাচ্ছে বা দুইটা কর্ম পাওয়া যাচ্ছে, তার নাম দ্বিকর্ম ক্রিয়া। ওকে, আরেকটা বিষয় যেটা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি লেসনটার, সেটা হচ্ছে সমধাতু। এই জিনিসটা আবার কি? খেয়াল করেন এই লাইনটা। শফিক জীবনের দেখা দেখছে। শফিক জীবনের দেখা দেখছে। শফিক জীবনের দেখা দেখছে। শফিক জীবনের দেখা দেখছে। কি দেখছে? দেখা দেখছে। কি দেখছে? দেখা দেখছে। কি দেখছে? দেখা দেখছে। এই দেখা কি ক্রিয়াপদ নাকি বলেন তো? দেখা দেখছে। দেখা কি ক্রিয়াপদ? এটা তো এখন কর্মই হইলো না, আমরা যদি পদ হিসেবে ইন্ডিকেট করি, দেখাটা কি ক্রিয়া? যদি পদ দেখছে হিসেবে, স্যার। এটা নাউন দেখছেটা হচ্ছে, দেখছেটা হচ্ছে ক্রিয়া। ওকে, দেখাটা কি ক্রিয়া না বিশেষ্য? বিশেষ স্যার, এটা তো স্যার হ্যাঁ বিশেষ্য, রাইট। ওই যে আমরা কত ভাববাচক ক্লাসে পড়াইছেন বিশেষ্য স্যার? করেছিলাম। জি স্যার। রাইট। দেখা, খাওয়া, যাওয়া, পড়া, শোনা, ঘুম, খেলা, আঁকা, এগুলো হচ্ছে বিশেষ্য। ওকে, তাহলে কি দেখছে? দেখা দেখছে। তাহলে একটা কর্ম পাইলাম। একটা কর্ম পাইলে তার নাম কি হওয়ার কথা ছিল? সকর্ম। সকর্মক হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না। কেন হবে না? এটা হচ্ছে প্রবলেম। এক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে, আমরা সাধারণত যে ক্রিয়াগুলো ব্যবহার করি বা বিশেষ্য ব্যবহার করি, দেখা যায় কখনো কখনো একই ক্রিয়ামূল থেকে, ক্রিয়ামূল মানে ক্রিয়াপদের মূল অংশ, এটাকে আমরা ক্রিয়ামূল বলি, এটাকে আমরা ধাতুও বলি। কখনো কখনো দেখা যায় একই ধাতু থেকে, কখনো কখনো দেখা যায় একই ধাতু থেকে, কখনো কখনো দেখা যায় একই ধাতু থেকে কর্মও আসে, আবার ক্রিয়াও আসে। একই ধাতু থেকে কর্মও আসে, ক্রিয়াও আসে। একই ধাতু থেকে কর্মও আসে, ক্রিয়াও আসে। যেমন দেখ, দেখ হচ্ছে একটা ধাতু। এই দেখ থেকে হয় দেখা, দেখি, দেখো, দেখেন, দেখছে, দেখছি, দেখেছি, দেখেছিলাম, সবই দেখ থেকেই তৈরি হয়। তাহলে দেখ ধাতু থেকে আ যুক্ত হয়ে হয়েছে কর্ম। দেখ ধাতু থেকে, দেখ ধাতু থেকে আ যুক্ত হয়ে হয়েছে দেখা, কর্ম। আর ছে যুক্ত হয়ে হয়েছে ক্রিয়া। এই একই ধাতু থেকে যখন কর্ম ক্রিয়া দুইটাই আসে, একই ধাতু থেকে যখন কর্ম এবং ক্রিয়া দুইটাই আসে, তার নাম সমধাতুস ক্রিয়া। তার নাম সমধাতুস ক্রিয়া। একই ধাতু থেকে কর্মও আসবে, ক্রিয়াও আসবে, তার নাম সমধাতুস ক্রিয়া। এবং এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এটা চেনাটাও খুব ইজি। কেন? দেখুন দুইটা একই রকম থাকবে। যেমন সে বেশ সুন্দর গান গাইলো। গান গাইলো। মার মেরেছি, খাওয়া খেয়েছে, ঘুম ঘুমিয়েছি, সাজ সেজেছে, নাচ নেচেছে, খেলা খেলেছি, ঘুম ঘুমিয়েছি। মানে দুইটা একই রকমই পেয়ে যাবেন ওয়ান টাইম। এটাই হচ্ছে সমধাতুস ক্রিয়া। যেমন সে বেশ সুন্দর গান গাইলো। গান গাইলো, কি গাইলো? গান কর্ম, গাইলো ক্রিয়া। বেশ ঘুম ঘুমিয়েছি, কি ঘুমিয়েছি? ঘুম। ঘুম ঘুম, কি ঘুমিয়েছি? ঘুম। ঘুম ঘুম থেকে আসছে, ঘুমিয়েছি ঘুম থেকে আসছে। বেশ সুন্দর
টিভি দেখা, দেখছি, দেখা, দেখছি, মার, মেরেছি, ঘুম, ঘুমিয়েছি, পড়া, পড়েছি, লিখা, লিখছে। একই রকম থাকবে, এটার নাম সমাস। ওকে, সমাসটা বুঝছেন কিনা বলেন, এটা খুব ইম্পর্টেন্ট। একই ধাতু থেকে কর্ম আসবে, ক্রিয়াও আসবে, আর ইজিলি চেনার জন্য দেখবেন দুইটা একই রকম। ওকে, এটা ছিল কর্ম অনুসারে। এবার আমরা গঠনগতভাবে দুইটা জিনিস দেখবো। একটা হচ্ছে প্রযোজক। এই প্রযোজক শব্দটা একটু খেয়াল করেন। এই প্রযোজক শব্দটার আরেকটা নাম হচ্ছে নিযন্ত। প্রযোজক শব্দটার আরেকটা নাম হচ্ছে নিযন্ত। প্রযোজক শব্দটার আরেকটা নাম হচ্ছে নিযন্ত। এই প্রযোজক শব্দের অর্থ হচ্ছে একজনের কাজ অন্যজন করে দিবে। একজনের কাজ অন্যজন করে দিবে। ধরেন আমি একটা ক্রিয়াপদ বললাম করি, খাই, পড়ছি। করি, খাই, পড়ছি। বলেন তো এই তিনটা ক্রিয়াপদ দিয়ে কি অন্যকে করানো বুঝাইছি নাকি নিজে নিজে করা বুঝাইছি? পড়ছি, খাই, লিখছি। নিজেই স্যার। নিজে নিজে করা বুঝাইছি। কিন্তু যদি বলতাম পড়াচ্ছি, খাওয়াচ্ছি, লিখে দিচ্ছি, তখন কি নিজে নিজে করছি না অন্যকে করাচ্ছি? অন্যকে করাচ্ছি। অন্যকে। রহিম সাহেব টিভি দেখছেন। রহিম সাহেব টিভি দেখছেন। এই দেখছেন ক্রিয়াপদটা দিয়ে কি আমরা রহিম সাহেবকে বোঝাচ্ছি নাকি অন্য কেউকে করে দিচ্ছে বোঝাচ্ছি? রহিম সাহেব করছে। রহিম সাহেবই করছে। কিন্তু যদি বলতাম রহিম সাহেব ছেলেকে টিভি দেখাচ্ছেন, এই দেখাচ্ছেন দিয়ে কি বুঝছেন? নিজে না অন্যকে করাচ্ছে? অন্য কাউকে। অন্য কাউকে করাচ্ছে। রাইট। এবার খেয়াল করেন, করাচ্ছেন, করাচ্ছেন, এই যে মাঝখানে আ যুক্ত হয়ে ঝামেলাটা হয়। করাচ্ছেন, করাচ্ছেন মানে কি নিজে করছে না অন্যকে করাচ্ছে? অন্যকে করাচ্ছে। পড়াচ্ছে, পড়াচ্ছি, পড়াচ্ছি, অন্যকে করাচ্ছে। দেখাচ্ছে, দেখাচ্ছেন, অন্যকে করাচ্ছে। খেলায়, বলায়, হাঁটায়, পড়ায়, অন্যকে করাচ্ছে। যে ক্রিয়াপদ দিয়ে অন্যকে করানো বুঝাবে, যে ক্রিয়াপদ দিয়ে অন্যকে করানো বুঝাবে তার নাম কি ক্রিয়া? প্রযোজ্য। প্যাচ লেগে যায় স্যার, প্রযোজক, প্রযোজ্য। প্রযোজ্য এখানে নাই। প্রযোজ্য যাবে একদম কারকের ক্ষেত্রে। প্রযোজ্য নিয়ে টেনশন করার দরকার নাই। আপাতত প্রযোজকের মধ্যেই আমরা থাকি। একজনের কাজ অন্যজনকে করিয়ে দিলে সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেমন পড়াচ্ছেন, খাওয়াচ্ছেন, দেখাচ্ছেন, দৌড়াচ্ছেন, এগুলো হচ্ছে প্রযোজক। আচ্ছা, এবার আপনাদের যেটা তীর দেখাচ্ছি, এটা হলো 1 নম্বর তীর, এটা হলো 2 নম্বর তীর। বাহুবলী তীর। বলেন তো এখানে কোনটা মৌলিক? মৌলিক কোনটা, 1 না 2? স্যার 1। 1 হচ্ছে মৌলিক, এক স্যার, সিঙ্গেলার। ভাঙা যাবে না স্যার। 2 নম্বরটা কি মৌলিক না যৌগিক? যৌগিক স্যার, এটা ভাঙা যাবে। 2 নম্বরটা হচ্ছে যৌগিক। তাহলে যৌগিক মানে কি একা থাকবে নাকি একাধিক একসাথে থাকবে? একাধিক থাকবে। একাধিক থাকলে ওটাকে আমরা যৌগিক বলি। রাইট, একাধিক থাকলে ওটাকে আমরা যৌগিক বলি। যদি কখনো দেখেন যে কোনো বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে আবার সমাপিকা ক্রিয়া আছে, অসমাপিকাও আছে আবার সমাপিকাও আছে, অসমাপিকা আছে আবার সমাপিকা আছে, তাহলে কি একটাই হইলো না একাধিক হইলো? একাধিক। দুইটা সমাপিকা না, দুইটা অসমাপিকা না, অসমাপিকা সমাপিকা, অসমাপিকা সমাপিকা। দুইটা সমাপিকা না, দুইটা অসমাপিকা না, অসমা সমা, মানে অসমাপিকা থাকবে, সমাপিকা থাকবে। এই অসমাপিকা প্লাস সমাপিকা যখন হয়, অসমাপিকা প্লাস সমাপিকা যখন হয়, তখন তার নাম যৌগিক ক্রিয়া। যেমন আমি বললাম বিষয়টা শুনে রাখো, বিষয়টা শুনে রাখো, ক্রিয়াপদ কয়টা? শুনে রাখো দুইটা, একটা হচ্ছে শুনে আর একটা হচ্ছে রাখো। শুনে হইলো অসমাপিকা, রাখো হইলো সমাপিকা। ওকে, ঘটনাটা জেনে যাও, ঘটনাটা জেনে যাও, কয়টা ক্রিয়াপদ? দুইটা, একটা হচ্ছে জেনে আর একটা হচ্ছে যাও স্যার। যাও। তাহলে জেনে অসমাপিকা, যাও হচ্ছে সমাপিকা। ঘন্টা বেজে উঠলো, ঘন্টা বেজে উঠলো, কয়টা ক্রিয়া? দুইটা।
একটা হচ্ছে বেজে আর একটা হচ্ছে উঠলো। উঠলো স্যার। বেজে অসমাপিকা, উঠলো সমাপিকা। তো যখন এরকম অসমাপিকা সমাপিকা থাকবে তার নাম যৌগিক ক্রিয়া। যৌগিক। এবং এই যৌগিক ক্রিয়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, শুধু ক্রিয়াপদের ক্ষেত্রে না, পুরো বইয়ের জন্য বা পুরো ব্যাকরণের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। পুরো ব্যাকরণের ক্ষেত্রে যৌগিক ক্রিয়া খুব ইম্পর্টেন্ট। যৌগিক ক্রিয়া ইম্পর্টেন্টটা কিরকম? বই থেকে আপনাকে হুবহু একটা লাইন দিয়ে দিবে, এই লাইন দিয়ে বলবে এই যৌগিক ক্রিয়াটা কি অর্থে বসছে। বাক্যে যখন আসবে আপনি তখন কেমনে উত্তর করবেন? এটা কঠিন হয়ে যাবে। না না, কঠিন না, আপনি বাক্যটা পড়লেই বুঝবেন। যেমন বৃষ্টি থেমে গেল, বৃষ্টি থেমে গেল, কয়টা ক্রিয়া আছে এখানে? দুইটা, একটা হচ্ছে থেমে, একটা হচ্ছে গেল। একটা হচ্ছে থেমে, একটা হচ্ছে গেল। তো এই থেমে গেল একটা অসমাপিকা, প্রথমটা পরেরটা সমাপিকা, এই দুইটা মিলে হচ্ছে যৌগিক ক্রিয়া। কি অর্থে বসছে? থেমে গিয়েছে নাকি শেষ অর্থে? শেষ অর্থে। গায়ক গেয়ে যাচ্ছেন, গেয়ে অসমাপিকা, যাচ্ছেন সমাপিকা, অবিরাম অর্থে। চা জুড়িয়ে যাচ্ছে, জুড়িয়ে অসমাপিকা, যাচ্ছে সমাপিকা, ক্রমশ অর্থে। এখন যাওয়া যেতে পারে, যেতে অসমাপিকা, পারে সমাপিকা, সম্ভাবনা অর্থে। মানে এইগুলার ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি এটা পড়বেন, বাম পাশটা ঢেকে রাখবেন, বাম পাশটা ঢেকে ডান দিকের এই বাক্যগুলো পড়বেন। পড়লে দেখবেন যে আসলে অর্থ যেটা দেওয়া আছে আপনার মনের সাথে মিলে যাবে। হ্যাঁ, সবগুলা মিলবে না, কয়েকটা হয়তো একটু এলোমেলো হয়ে যেতে পারে, কারণ আমরা তো এক মনে আসলে পড়ি না। আমরা তো এক মনে পড়ি না, আমরা দুই তিন মনে পড়ি। এক মন হচ্ছে অন্য কোনো বিষয়ে, এক মন হচ্ছে মোবাইলে, এক মন হচ্ছে খাতায়, এক মন হচ্ছে পড়ায় আর কি। তো এক মনে পড়বেন, দেখবেন সব মিলে যাবে। থেকে পড়বেন পুরাতন 9-10 বোর্ড ব্যাকরণ বইয়ে দেখবেন পেজ নাম্বার 126, 126, 127, 128 আর 129 নম্বর পৃষ্ঠায় সামান্য মূলত এই চারটা পৃষ্ঠা, 126, 27, 28, এই চারটাতে দেখবেন যৌগিক ক্রিয়ার ব্যবহার। যৌগিক ক্রিয়ার ব্যবহার এই বাক্যগুলো পাওয়া গেলে এই বাক্যগুলো থেকে হুবহু লাইন আসে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, তারপরে চা জুড়িয়ে যাচ্ছে, এগুলো হুবহু এখান থেকে আসছে, হুবহু এখান থেকে আসছে, বিভিন্ন পরীক্ষাতে আসছে অলরেডি। সো এগুলো কোনো গাইড থেকে একদম আহামরি আকাশ থেকে পড়ে না, বইয়ের মধ্যেই আছে। জাস্ট আমরা ওই লাইনগুলো হয়তো ভালো করে খেয়াল করি নাই, এটা সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা যদি একটু চেষ্টা করি, একটু চেষ্টা করি, তাহলে দেখবেন যে এই লাইনগুলো আসলে কেন আসে, কোত্থেকে আসে, কি অর্থে বসছে, এটা সহজেই ইন্ডিকেট করা সম্ভব, সহজেই ইন্ডিকেট করা সম্ভব। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাইনগুলো একটু ভালো করে করে নিতে হবে, লাইনগুলো একটু ভালো করে করে নিতে হবে। ওকে, আচ্ছা, এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা, খুবই সেন্সিটিভ বিষয়, পদ প্রকরণ। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। 2015 সালে বাংলা একাডেমি ব্যাকরণিক শব্দশ্রেণী নামে একটা কনসেপ্ট তৈরি করেছে, এবং আপনারা অনেকেই এটাকে ইন্ডিকেট করছেন 2020 সালে নতুন নতুন আসছে না, 2020-এ আসেন। এটা 2016 সাল থেকে ইন্টারমিডিয়েটে ইনক্লুড করা, ইন্টারমিডিয়েট সিলেবাসে ব্যাকরণিক শব্দশ্রেণী 16 সাল থেকে আছে। আমি 2014 থেকে কলেজে যুক্ত আছি, কলেজের বাংলা লেকচার হিসেবে 2016 থেকে আমি এটা পড়াই। কেউ যখন বলে যে ব্যাকরণ চেঞ্জ হয়েছে 2020 সালে, 2020 সালে চেঞ্জ হয়ে আসছে, তখন আমার খুব হাসি পায়, কারণ জিনিসটা আসলে নতুন না, জিনিসটা আগে থেকেই ছিল। জাস্ট 9-10 এর বোর্ড ব্যাকরণ বইয়ে 9-10 এর জন্য এটা ইনক্লুড করা হয়েছে 2020-এ, 9-10 এর জন্য, আপনার জন্য না। তবুও যেহেতু এটা একটা কনসেপ্ট হিসেবে আসছে, আমরা এটা একটু দেখে নেই ব্যাকরণিক শব্দশ্রেণীটা আসলে কি। ব্যাকরণিক শব্দশ্রেণী আহামরি কঠিন কিছু না, আমরা যেগুলা পদ হিসেবে পড়েছি ওইটাকেই ব্যাকরণিক শব্দশ্রেণী নামে ইনক্লুড করা হয়েছে। এটা নতুন একটা টপিক, একদম নতুন আসছে, তো অনেক গবেষণা করে বানাইছে না, কোনো গবেষণাই করা হয়নি, জাস্ট চুরি করা হয়েছে। শুনতে খারাপ লাগলেও এটি সত্যি। চুরি করা কেন বলছি? আচ্ছা বলেন তো, পদ মোট কয় প্রকার হিসেবে পড়েছি আমরা? 5 প্রকার স্যার। 5 প্রকার হিসেবে পড়েছি, বাট এই পদের ইংলিশ কনসেপ্টের নাম কি? সেন্টেন্স স্যার নাকি? পার্টস অফ স্পিচ। পদের ও ইংলিশ পার্টস অফ কনসেপ্ট, হ্যাঁ, পার্টস অফ নাউন প্রনাউন। এই পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার স্যার। 8 প্রকার। ঝামেলাটা এখানে যে পদ প্রকরণ যেখানে আমরা টোটাল 5 প্রকার পাচ্ছি, ইংলিশে পার্টস অফ স্পিচ 8 প্রকার কেন? এখন আমাদের ভাষা বিজ্ঞানীরা যে কাজটা করেছে, যিনি করে থাকেন বা যাহারাই করে থাকেন, যাহারা সম্মান দিয়ে বলছি, এরা অনেক গবেষণা করে নাকি এটা বানাইছে। কোনো গবেষণাই না, এটা জাস্ট ফালতু একটা কথাবার্তা, জাস্ট নকল করা হয়েছে। ইংলিশে যে 8 প্রকার আছে, ইংলিশে যে 8 প্রকার আছে, ওই 8 প্রকারকে বাংলায় রূপান্তর করে ফেলা হয়েছে।
কারণ এগুলো নিয়ে তো কেউ কথা বলে না। জাফর ইকবাল আসলে গুগল থেকে কোন ট্রান্সলেট নিয়ে ইয়েতে বসায় দিয়েছে, এটা প্রচুর কথাবার্তা হয়েছে, আপনারা খেয়াল করেছেন। আবার ওই ভাষানটেক সরকারি কলেজের কোন টিচারের বই হুবহু জাফর ইকবাল জাফর ইকবালের বই চলে আসছে। এগুলা ফলাভাবে আসছে কারণ সায়েন্সটা সবাই বুঝে কথাবার্তা বলে, কিন্তু বাংলা নিয়ে কথাবার্তা বলে না, এটা একটা প্রবলেম আর কি। মোদ্দা কথা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী নামে আসলে কিছুই নাই। জাস্ট পদ প্রকরণ যেটা আছে এটাকে ইংলিশ ৮ প্রকার, যেটা ওটার সাথে বাংলায় মিলিয়ে এটাকে ৮ প্রকার বানিয়ে ফেলেছে। ৮ প্রকার কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ এবং ক্রিয়া। মানে এটা দেখে আপনার মাথা ঘুরে যেতে পারে, ও মাই গড, এই ৮ প্রকার কেমনে, আমি তো এটা জীবনও পারবো না, এটা কেমনে কি? এটা খুব সহজ একটা কনসেপ্ট। কিভাবে খেয়াল করেন তো, এই ৮টার মধ্যে আপনি অলরেডি কোনটা কোনটা পদ প্রকরণে সরাসরি পাইছেন? সরাসরি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিশেষ্য পাইছেন, বিশেষণ বিশেষণ, পাইছেন, সর্বনাম, সর্বনাম পাইছেন, ক্রিয়া, আর কি পাইছেন? ক্রিয়া। তাহলে অনুসর্গ। আমাদের মাথা ঘুরে গেছে এই কারণে যে পদ চেঞ্জ হয়ে গেছে, পদ চেঞ্জ হয়ে ৮ প্রকার হয়েছে। কিছুই হয় না, পদ প্রকরণের জায়গায় পদ প্রকরণ আছে, এটা নতুন একটা বিষয় হিসেবে নিয়ে আসছে। জাস্ট পদ থেকে তৈরি করা, পদটা ইংলিশে পার্সন স্পিচ ৮ প্রকার, জাস্ট এটাকে ৮ প্রকার বানিয়ে শব্দ শ্রেণী নাম দিয়েছে। বাট এখানে নতুনত্বের কিছুই নাই, ইংলিশ হুবহু নকল হয়েছে। কিভাবে হয়েছে আমি একটু বলছি। বলেন তো, আমরা যে মোট ৫ প্রকার পদ দেখেছি, যদিও পদ মূলত ২ প্রকার, নামপদ এবং ক্রিয়াপদ, কিন্তু মোট যে ৫ প্রকার পেয়েছিলাম এর মধ্যে এখানে তো আমরা ৪টা পেয়েছি, একটা মিসিং আছে। কোনটা? ইংলিশে বলবো নাকি? বাংলায় আছে। অব্যয়। অব্যয়টা কিন্তু মিসিং আছে, অব্যয় কিন্তু এখানে নাই। কিন্তু অব্যয়টার নাম হিসেবে না থাকলেও এই যে ৪টা নতুন নতুন দেখছি, একটাও নতুন না। মনে আছে অব্যয় কয় প্রকার? ৪ প্রকার। এর মধ্যে একটা নাম ছিল সমুচ্চয়ী অব্যয়, তাই না? সমুচ্চয়ী অব্যয় যেটা কোনো কিছুকে যুক্ত করে, আলাদা করে, যে ও, আর, এবং, বা, অথবা, হয়তোবা, নতুবা, বরং, সুতরাং, কিন্তু। যেটা সমুচ্চয়ী অব্যয় ছিল এটার নাম দিয়েছে যোজক। ওকে, অব্যয়কে ভেঙে একটা বানাইছে যোজক। আচ্ছা, একটা ছিল না অনন্যই অব্যয়, ছিছি, উফ, জি স্যার। না, ওগো। আচ্ছা, ওটার নাম ছিল অনন্যই অব্যয়, এখানে সেটার নাম দিয়েছে আবেগ। তাহলে দুটো নতুন বিস্ময়সূচক। না? আচ্ছা, আমরা পদান্বয়ী অব্যয় করেছিলাম। পদান্বয়ী অব্যয়ের আরেকটা নাম কি ছিল? অনুসর্গ। অনুসর্গ। তাহলে একটা অব্যয়কে ভেঙে কয়টা বানাইছে? ৩টা। খুবই নতুন বানাই ফেলছে। আচ্ছা, বিশেষণের মধ্যে আমরা একটা পাইছিলাম না, ভাব বিশেষণ, যেখানে ক্রিয়া বিশেষণ ছিল, ক্রিয়া বিশেষণ ছিল, বিশেষণের বিশেষণ ছিল, অব্যয়ের বিশেষণ ছিল, বাক্যের বিশেষণ ছিল। এখন জাস্ট ক্রিয়া বিশেষণ, যেটা বিশেষণেরই একটা অংশ, এটাকে জাস্ট এখানে আলাদা করে নাম দিয়েছে ক্রিয়া বিশেষণ। তাহলে একদম নতুন বানাইছে না? একদম অনেক গবেষণা করে নতুন নতুন বানাইছে না? প্রচুর নতুন বানাইছে। সবই তো এইবার কপি পেস্ট। যাই আমরা ইংলিশে যাই। খেয়াল করেন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। জাস্ট ইংলিশটাকে বাংলায় কপি মারছে, কিছুই করে নাই। এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে প্রিপজিশন, এটা হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে ইন্টারজেকশন, আর এটা হচ্ছে ভার্ব। জাস্ট ইংলিশ ৮ প্রকারকে বাংলায় ট্রান্সলেট করে নাম দিছে যোজক, আবেগ, অনুসর্গ। মানে আমার অনেক অনেক কঠিন একটা বিষয় না? অবশ্যই কঠিন বিষয়। এখন খেয়াল করেন, যদি শব্দ শ্রেণী হিসেবে আমাদেরকে বলে, যেটা অ্যাকচুয়াল বিশেষ্য পাইছি ওইটাই বিশেষ্য, যেটা অ্যাকচুয়াল বিশেষণ পাইছে ওইটাই বিশেষণ, শুধু ক্রিয়া বিশেষণটা আলাদা করে এখানে বলবো। যেটা সর্বনাম পাইছি এটা সর্বনামই। অব্যয়ের মধ্যে যেটা কোনো কিছুকে যুক্ত করা পাইছিলাম ওই যে সমুচ্চয়ী, এটা হলো যোজক। যেটা অনুসর্গ হিসেবে পাইছি এটা অনুসর্গেই আছে, যেটা অনন্য হিসেবে পাইছিলাম আবেগ তাড়িত, এটা আবেগেই আছে, যেটা ক্রিয়া পাইছিলাম এটা ক্রিয়াই আছে। এখন দেখেন এই ৮টা টপিক খুব কঠিন কিনা। একদম কঠিন, একদম নতুন, না স্যার, একদম নতুন ইজি স্যার। আসছে, একদম না নতুন স্যার। আসছে এগুলো ২০২০ সালে একদম নতুন নতুন নতুন। আসছে। একদম বাংলা একাডেমি আমাদের বাংলা ব্যাকরণের শব্দ শ্রেণী দিয়ে পদ প্রকরণকে একবারে আকাশে তুলে দিচ্ছে, তাই না? কিছুই না, জাস্ট একদম নর্মাল বিষয় যেগুলো আগে থেকে ছিল সেগুলোই আছে। বুঝতে পারছেন এবার? জি স্যার। ওকে, তো এই হচ্ছে আমাদের পদ প্রকরণ প্লাস ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটা আসলে আহামরি কিছুই না। কনসেপ্ট হচ্ছে আমরা আসলে একসাথে ৫টা একসাথে হয়তো আগে পড়ার চেষ্টা করেছি, এই জন্য একটু
কথা শোনা যাচ্ছে? না তো, স্যারের কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা। ওকে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। একটু চেষ্টা করবেন সবগুলো একটু গুছিয়ে পড়ার। ইনশাল্লাহ আমরা আগামী দিন এটার উপর একটা পরীক্ষা নিব, একটু ভালো করে পড়বেন। আর এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আবারও বলি, একটু নোট করার চেষ্টা করবেন। নোট করলে যেটা হয়, একটু ভালো করে জানা যায়, বোঝা যায় এবং দীর্ঘ সময় এটা মাথায় থাকে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে আবারও। সালাম আলাইকুম।